সুদূর বান্দরবান থেকে 2 ট্রাক ভর্তি আসবাব এসে দাঁড়িয়ে আছে এই এরিয়ার সুপারিনটেন্ডেন্ট মুইন ফরাজির কটেজের সামনে। সে এক বিশাল কাহিনী। বহুত কসরত করে তবে ট্রান্সফারটা মঞ্জুর করাতে পেরেছে মুইন। এবারের কটেজটা আগের থেকে বেশ বড় এবং এরিয়া বিস্তৃত। ইনশিরা পেটে হাত চেপে ঘুরে ফিরে সবকিছু দেখছে। চোখ জোড়া চকচক করছে তার উত্তেজনায়। যদিও কটেজটা তার স্বামীর কেনা নয়, তবুও এটা তো তার সংসার হতে চলেছে আবারও। সে এক আলাদাই ভালো লাগার বিষয়। পুচকে দুটো হবে এখানে, এখানে হামাগুড়ি দিবে, কত শত স্মৃতি মাখবে ওরা এই কটেজে দেয়ালে দেয়ালে। মুইন ডিউটিতে জয়েন করতে গিয়েছে ইনশিরা একা, ঠিক একা নয়, ইহান আর ইরফান আছে বাড়িতে। বরাবরের মতোই বোনের সংসার সাজিয়ে দেওয়ার ভার 2 ভাইয়ের ঘাড়ে। লোকবল খাটিয়ে কটেজ ঠিকঠাক করছে ইরফান, আর ইহান কিচেনে 3 জনের জন্য 3 মগ কফি বানিয়ে এনে কটেজের বারান্দায় ইসির কাছে এসে দাঁড়ায়। বোনকে বলে, কফি খাবি? কফির মগটা নিল ইসি। ইরফান ড্রয়িং রুম গুছিয়ে ও ঘরে ঢুকে এসি অন করে দিয়ে গা জোড়াতে বসলো। স্বভাবসুলভ ফাজলামি সুরে বলল, পেয়েছিস আমাদের দুজনকে মাগনা কামলা দিতে, তুই আর তোর সরকারি চাকরিজীবী বর। ইসি ভ্রু কুচকে বলে, মোটেও মাগনা না। ও কত বড় ইলিশ মাছ পাঠিয়েছে কেয়ারটেকারের হাত দিয়ে সকালে, জানিস? ওটা খাওয়াবো তোদের। কত বড় ইলিশ? বিশাল সাইজ। বাপরে, আমরা তো ইলিশ কিনতে হিমশিম খাচ্ছি। তোর সৎ পুলিশ অফিসার এত টাকা কই পায়? বলতে বলতে হেসে ওঠে ইরফান। ইসি ঠোঁট ফুলিয়ে কফির মগে চুমুক বসায়। ইহান বিরক্ত ভঙ্গিতে বাহের দিকে তাকাতেই ইরফান হাসি থামিয়ে দেয়। বোনকে খেপানো শেষ, এখন তার খেপাতে হবে দাদানকে। বলল, ইলিশের কথা মনে পড়লো। প্রেরণা আপার ইলিশ রান্না বেস্ট, বেস্ট মানে বেস্ট। কথাটা দাঁত বের করে বলেছে ইরফান। কপালে দৃশ্যমান যে দুটো বিরক্তির ভাঁজ ছিল, নিমিষেই তা বিলীন হলো ইহানের। ফ্যালফ্যাল করে ভাইয়ের মুখের দিকে কিছু মুহূর্ত চেয়ে থেকে কফির মগ আর ফোনটা নিয়ে আড়াল হলো। ইসি বুঝলো না দাদানকে, ইরফানকে শুধরালো। কি হলো দাদানের? বুক জ্বলুনি, একটু পানি ঢালতে গিয়েছে প্রেরণা আপার নামে। ইনু ফোনটা নিয়ে দ্রুত পায়ে হেঁটে শুদ্ধর পড়ার ঘরে যায়। শুদ্ধকে ডাকতে একটা ভদ্র ছেলের মতো এগিয়ে আসে শুদ্ধ। ইনু ওর কাছে হাতের ফোনটা এগিয়ে দিয়ে আদুরে স্বরে বলল, ইহান আঙ্কেল কল করেছে, নাও কথা বলো। সকাল সকাল মাম্মা জোর করে পড়ার টেবিলে বসিয়ে রেখেছে, পাহারায় রেখেছে মিস জেনিকে। একটুও ফুরসত পায়নি শুদ্ধ। এই বিপদের সময় ইহান আঙ্কেল তথা শুদ্ধর সুপারম্যান কল করেছে শুনে শুদ্ধর মুখটা উজ্জ্বলতায় ছেয়ে গেল। উচ্ছ্বসিত হয়ে ফোনটা নিয়ে কানে চেপে ধরল বাচ্চাটা। হ্যাঁ, সুপারম্যানই তো। সেদিন তো শুদ্ধ দেখলো অসুস্থ মাম্মাকে রেস্কিউ করেছে ইহান আঙ্কেল। শুরু থেকে ইহান আঙ্কেলের চেহারার আদল তার কাছে সুপারম্যানের মতো লাগে। গত পরশু শুদ্ধ একেবারে নিশ্চিত হয়েছে ইহান আঙ্কেল সুপারম্যানের মতো শক্তিশালীও। ওপাশ থেকে ডাকলো ইহান, শুদ্ধ, হুম, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোর মামা কেমন আছে? তার শরীর ঠিক হয়েছে? সেদিন কারেন্ট ফল্টের ঘটনাটা পুরোটাই গুজব ছিল। সেটুকু জানার আগে জ্ঞান হারিয়েছিলেন ভদ্রমহিলা অতিরিক্ত মানসিক চাপে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পর প্রেরণার জ্ঞান ফিরেছিল। তারপর থেকে কথা হয়নি ইহানের সাথে। শুদ্ধ তাড়াহুড়া করে বলল, মাম্মা সুস্থ, মাম্মা রেস্তোরাঁয় গিয়েছে। একটা স্বস্তির শ্বাস বের করে দেয় ইহান। শুদ্ধর সাথে আরও কিছুক্ষণ বার্তালাপ চালিয়ে কল কেটে সময় দেখে। যদিও আজ তার পার্টি অফিসে কোনো কাজ নেই, তবুও সেখানে যাবে বলে মনস্থির করেছে ইহান। ইসিকে গিয়ে বলল, আমি একটু পার্টি অফিস থেকে ঘুরে আসি, বাকিটা ইরফান দেখবে। ইসি চোখ কপালে তুলে বলল, আজ কেন? আজ তো কাজ নেই তোমার। ইসির কথা শেষ হতে না হতে জবাবটা দেয় ইরফান। আর চোখে দৃষ্টি দাদানের গম্ভীর মুখটাতে রেখে বলল, আরে আজ সোমবার, প্রেরণা আপু তো রেস্তোরাঁয় থাকবে আর ইলিশের মজের মজের পদ রাখবে। দাদান সম্ভবত সেটা মিস করতে চাচ্ছে না। ইসি বহু কষ্টে হাসি চেপে রেখে বলল, না দাদান, ইলিশ আমিও ভালো করে রাঁধতে শিখেছি। তুমি প্লিজ লাঞ্চের আগে চলে এসো। ইহান 2 ভাই বোনের মশকরায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। ফোনটা নিয়ে চুপচাপ বেরিয়ে যায় কটেজ থেকে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিং এ যখন হাত রাখলো ইহান, তখনই বাড়ি থেকে কল এলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সামিনের গলা শোনা গেল, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরো ইহান, তোমার সাথে কথা আছে আমাদের। পার্টি অফিসের সম্মুখে গাড়ি থামিয়ে অবাক হলো ইহান। আজ সচরাচর এই এরিয়া আগে নিরিবিলি ছিল। সাদে আহ্লাদে এখানে স্থানান্তরিত হবার পরেও বাইরের রাস্তা এভাবে উপচে পড়া ভিড় ছিল না।
প্রেরণা সবকিছুতে শৃঙ্খলা বজায় রাখা মহিলা, সবকিছু গোছালো তার। আজ এভাবে গেটের ভেতর হল্লার কারণ কি? তার দলের ছেলেদের গলা নেই, এক ভদ্র মহিলা চেঁচাচ্ছে, কিন্তু কেন? ইহান দ্রুত গাড়ি পার্ক করে লম্বা কদমে ভেতরে ঢুকতেই থমকালো। সাদে আহ্লাদের স্টাফ সহ কিছু কাস্টমার ঘেরাও দিয়ে রেখেছে জায়গাটা। ওই ভিড়ের কেন্দ্রবিন্দুতে কি ঘটেছে সেটা সম্পর্কে অবগত নয় ইহান তখনও। চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে দেখলো এক কোণে অন্তর মলিন মুখে দাঁড়িয়ে আছে। ইহানের চোখে চোখ পড়তে অন্তর লাফিয়ে লাফিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই ভাবি। ভাবি কি? ভেতরে কি হচ্ছে? আর এই মহিলাকে? ভাই চিনি না মহিলাকে, ওনার স্বামীকে চিনি, ব্যবসায়ী জিবরুল কবির। এই মহিলা এসে তখন থেকে ভাবিকে সবার সামনে অপমান করছে। হতভম্ব ইহান ভ্রু গুটিয়ে যায় কপালের। অন্তরকে ধমক দিয়ে বলল, আপনার কাছে মানে? কেন? মহিলা বলতেছে ভাবি নাকি তার হাজবেন্ডকে সিডিউস করার চেষ্টা করে। ভাই আরো কি সব বিশ্রী কথা আমি মুখে আনতে পারছি না। ভাবি এখনো একটা থাপ্পড় মারলো না মহিলাকে, আর ওই মহিলার এমন হাবভাব যে এক্ষুনি ভাবির চুলের মুঠি ধরবে। বড় একটা শ্বাস ফেললো ইহান এবার। ভেতরে ভীষণ ক্ষুব্ধ সত্তাটা বেসামাল হলো। কোনো কিছু না ভেবে ভিড় ঠেলে এগুলো সে। প্রেরণা শান্ত দৃষ্টিতে জেরিন নামের ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। এই প্রেরণা আগের প্রেরণা হলে কেঁদে কেটে হয়তো বুক ভাসাতো এমন অপবাদে, যেমন করেছিল 4 বছর আগে যখন ওর এক ফুফাতো বোন স্নেহা প্রেরণাকে অপবাদ দিয়েছিল। বিধবা প্রেরণা স্নেহার স্বামীর থেকে সহানুভূতি নিতে হ্যাংলামো করে তার সাথে। এই অপবাদ শুনে মরা কান্নায় লুটিয়ে পড়েছিল প্রেরণা। আর আজ আজ তার হাসি পাচ্ছে কেন জানি। নিজের বিধি লিখন দেখে হাসি পাচ্ছে দুঃখে। জেরিন স্বভাবগতভাবে ঝগড়ুটে প্রকৃতির মহিলা, আজ যেন বেশি লাগাম ছাড়া। সে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে প্রেরণা। আর কাউকে পেলে না? আমার স্বামী তোমার মতো মহিলার সাথে কি করা উচিত জানো? রাস্তায় নামিয়ে তারপর জুতো পেটা করা উচিত। চোখ থাকে সবসময় সুখের সংসারের দিকে তোমাদের। প্রেরণা তখনও ভীষণ শান্ত, বারবার ঠান্ডা গলাতেই নিজের সাফাই গেছে। এবার হাতের ফোনটা তুলে জেরিনকে বলল, আমি আবারও বলছি, আপনি লাগাম টানুন জিবায়। এই দেখুন জিয়াদুল ভাইয়ের সাথে আমার কনভারসেশন দেখুন। যেটুকু কথা হয়েছে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের প্রয়োজন হয় কাজে, ওনার প্রতি ইন্টারেস্ট নেই আমার। যদি আপনি বিনা প্রমাণে এভাবে আমার মান নষ্ট করতে থাকেন তবে আমি কিন্তু আইনি ব্যবস্থা নিব। ভাববো না আপনি রিকুর মাম্মা। জেরিন আরো চেতে উঠল। তেরে গিয়ে 2 কদম সামনে এগিয়ে বলল, আইনি ব্যবস্থা আমি তোমাদের দুজনের বিরুদ্ধে নেব। তাই নাকি? তা কি প্রমাণ আছে রিকুর বাবা আমার সাথে পরকিয়া করছে? পুলিশের কাছে গিয়ে বলবেন এটি আমার বেহুদা মনের সন্দেহ অফিসার। প্রেরণার তেরা কথায় জেরিন হতবুদ্ধি হয়ে চেঁচিয়ে উঠল। এবার আকাশ পাতাল এক করে বলল, প্রমাণ বের করতে সময় লাগবে না, বেশরমা মেয়ে কোথাকার। তোর ঘামণ্ড খুব দ্রুত ভাঙবো আমি। তুই কি সবাই খুব ভালো করে জানে? হ্যাঁ, সোসাইটির কোন পুরুষটার দিকে নজর নেই তোর বল? হাসতে হাসতে গায়ে পড়িস সবার। কি মনে করেছিস কেউ খবর রাখে না? ইহান কয়েক সেকেন্ড বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ওই 2 মহিলার মুখের দিকে। এই কথার পরেও প্রেরণা শান্ত এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকা দেখে ইহান মেজাজ হারিয়ে এগিয়ে গিয়ে জেরিনকে ধমকে উঠল, এসব কি? আপনি কি এভাবে কথা শোনান? পুলিশ ডাকবো আমি? ইহান তাজওয়ার মির্জাকে জেরিন খুব ভালো করে চেনে। একটু যেন থিতি হলো সে এইবার, তবে দমলো না। এবার কেঁদে দিয়ে বলল, আপনি তো মেয়ে নন, বুঝবেন না আমাকে। এই মহিলা আমার হাজবেন্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। আপনিই বলুন, আর কোনো মানুষ নেই দুনিয়ায় যে আমার হাজবেন্ডের মাথাটাই খেতে হবে ওর? এই ভোলা ভালা দেখতে অসভ্য মহিলার। ইহানের শ্বাস বন্ধ হয়ে আসে রাগে। হাত দুটো মুষ্টিমেয় করে আশেপাশে তাকায়, রক্তচক্ষু নিয়ে তাকায় প্রেরণার দিকেও। ভদ্রমহিলা নির্বাক। ওনার এই নির্লিপ্ততা আরো রাগিয়ে দিচ্ছে ইহানকে। কেন এখনো এই মহিলাকে চড় মারছেন না উনি? পরিবেশটা ইহান তাজওয়ার মির্জা আসার বদৌলতে একটু পাল্টে গেল। বাইরের রোড থেকে আসা কিছু মানুষ কেটে পড়ল, তবে যাওয়ার আগে প্রেরণাকে ছি ছি চিৎকার করে যেতে ভুলল না। অবশ্য তাতে প্রেরণার কোনো হেলদোল হয়নি। এবার সে যেন পাথর হয়েছে। ওখানে তখন চলে এসেছে জিহাদুল কবির। ইহানকে দেখে ফাঁকা একটা ঢোক গিলে এগিয়ে এসে জেরিনকে একটা থাপ্পড় মেরে দেয়। প্রেরণা ইহান দুজনাই চমকে ওঠে। জেরিন গাল চেপে চেঁচায়, কি জন্য আমাকে চড় মারলে? এখন তো দেখছি লোকের কথা আর আমার সন্দেহ ঠিক। তোর নামে এবার আমি মামলা করবই। জিহাদুল রাগে কাঁপছে। গত 1 সপ্তাহ ধরে জেরিনকে কেউ উড়ো খবর দিচ্ছিল তার আর প্রেরণার নামে, যেসব আদৌ সত্য নয়। আর গতকাল জিহাদুল অতি প্রয়োজনে প্রেরণাকে কল করেছে, তাও প্রেরণার ক্যাটারিং সার্ভিসের একটা কাজে। ওটা অফিসিয়াল আলাপ ছিল আধা ঘন্টার। প্রেরণা ক্যাটারিং সার্ভিসে 1 দিনের জন্য বুকিং দিয়েছে তার অফিসের প্রোগ্রামের জন্য।
সকালে প্রেরণা মেসেজে তার উত্তর পাঠিয়েছে, বলেছে সে রাজি। আর সেই থেকে লেগেছে ঝামেলা। জেরিন থামেনি। পোস্টমর্টম পিরিয়ড এসে এমনিতে বিভিন্ন ব্যাপার নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। আজ সবকিছু সীমা ছাড়ালো। জেরিনের চেঁচামেচি শুনে এবার প্রেরণা মুখ খুলে চেঁচায় জিহাদুলের উপর। প্লিজ ভাই, এখানে বউয়ের গায়ে হাত তুলে আর তামাশা করবেন না। ওনাকে নিয়ে যান, আর আপনার দুজন স্বামী স্ত্রী আমার থেকে দূরে থাকবেন প্লিজ। জিহাদুল আমতা আমতা করছে। সরি প্রেরণা। একদম নাম ধরে ডাকবেন না, প্রেরণা ভাবি বলেন আমায়। প্রেরণার কণ্ঠের দৃঢ়তায় ইহান তাকিয়ে রইল। মাঝখানে তাচ্ছিল্য করে উঠল জেরিন। নাটক হচ্ছে বদমাস মহিলা, অথচ মেসেজে তো খুব কথা আদান প্রদান হয়। প্রেরণা হাঁসফাঁস করে উঠল। এবার তবে চেঁচালো না। জেরিনের উপর বরাবরের মতোই শান্ত সুরে বলল, সে হিসেবে রোজ বহু পুরুষের সাথে আমার মেসেজিং করতে হয়, তাদের ক্লায়েন্ট হিসেবে হ্যান্ডেল করতে হয়। আপনি এখন বলবেন সবার গায়ে পড়ি আমি, সবাইকে সিডিউস করি আমি? জেরিন চোখের পানি মুছে নেয়, তবে কোনো জবাব দেয় না। জিহাদুল আশেপাশে তাকিয়ে দেখলো লোকজনকে, দেখলো কঠিন হয়ে দাঁড়িয়ে থাকা ইহান তাজওয়ার মির্জাকে। তার এরিয়ায় এসে এইভাবে সিন ক্রিয়েট করে মার খেতে ইচ্ছুক নয় জিহাদুল। জেরিনের হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, চলো বাড়িতে, মিশু কাঁদছে। জেরিনের সাথে ধস্তাধস্তি শুরু হয় জিহাদুলের। কান্না চেপে রেখে জেরিন কঠিন গলায় স্বামীর উপর চেঁচাতে থাকে। কয়টা লাগে তোর, বদমাইশ? ছাড় আমাকে, ওর কাছে থাক তুই, নাটক না করে। আমাকে আর আমাদের বাচ্চাদের ছাড়, পরের বাচ্চার জন্য তো খুব ধরত তোর। ইহান কিছুই বলছে না। সে দেখছে প্রেরণাকে। যত দেখছে ততই তার রাগ তরতরিয়ে বাড়ছে। এক পর্যায়ে সেখান থেকে চলে আসে জেরিনের বোন। এখানকার গার্লস স্কুলের বাংলা টিচার মেহেজাবিন। বোন আর ভগ্নিপতিকে ঠেলে গাড়িতে তুলল ভদ্রমহিলা 5 মিনিটের মাথায়। অতঃপর এসে প্রেরণার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সবই শুনেছি, প্লিজ কষ্ট নিও না। তবে আমার বোনের অবস্থাটা তোমাকে বলি। বেশ কয়েকবার জিহাদুলের পরকীয়া ধরেছে ও, খুবই সন্দেহবাতিক হয়েছে তাই বর্তমানে, এবং একই সাথে মানসিক কিছু সমস্যা দেখা দিচ্ছে। তবে তোমাকেও একটা কথা বলি বোন, কিছু মনে করো না। বিধবাদের একটা সীমার মধ্যে নিজেকে আটকে রেখে চলতে হয়। পুরুষ মানুষ কেমন জানো তো? হাতে গোনা কয়েকটা মহাপুরুষ ছাড়া সব পুরুষ তোমার মতো সুন্দরী এক বিধবার থেকে সুযোগ নেওয়ার ধান্দায় থাকবে, কারণ তারা জানে এতে কোনো রিস্ক নেই। তোমার উচিত রয়ে সমঝে চলা। প্রেরণা তখনও চুপ, নিষ্পলক দেখছে ভদ্রমহিলাকে। ইহান ভীষণ ক্ষেপে গিয়ে এবার ওই ভদ্রমহিলাকে বলল, হয়েছে আপনার জিজ্ঞাসা বিতরণ। এখন আমি আমার মেজাজ হারানোর আগে আপনার গর্দব বোন আর গর্দব ভাগ্নির পতিকে নিয়ে এখান থেকে যান এবং তাদের অপেক্ষা করতে বলুন। একটু পর একটা চমক আছে তাদের জন্য। ইহানকে ক্ষেপতে দেখে আশেপাশের মানুষ জায়গাটা ফাঁকা করলো সেকেন্ডের মাথায়। মেহেজাবিন আরো 2 মিনিট প্রেরণার কাছে মাফ টাপছে চলে যায় বোন আর ভগ্নিপতিকে নিয়ে। একই স্থানে একইভাবে অটল হয়ে দাঁড়িয়ে থাকা প্রেরণার মুখটাতে ইহান রাখলো তার ক্ষুব্ধ দৃষ্টি। চেঁচালো না, তবে শীতল স্বরে বলল, ন্যাকামি? কি নাকামি? নিস্তেজ স্বর প্রেরণার। থাপড়ালেন না কেন? সামান্য হাসলো প্রেরণা, বলল, থাক বাদ দিন, বেচারি। ইহান নিজের রাগ থামাতে পারছে না। ইচ্ছে করছে ভদ্রমহিলার হাত টেনে নিয়ে যেতে থানায়, তবে সে এই বাড়াবাড়ি করলো না। শুধু শান্ত স্বরে বলল, চলুন। কোথায়? থানায় দেবেন মানহানির মামলা করতে, চলুন। যেন খুব অধিকার আছে ইহানের প্রেরণার উপর। তেমন করে আদেশ করছে লোকটা। প্রেরণা বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকা খ্যাপাটে লোকটাকে দেখে নিয়ে বলল, বাদ দিন, আর জল গোলা করে কি লাভ? আম ইউজ টু। ইহান নিজের মেজাজ হারিয়ে ফেলল পুরোপুরি। প্রেরণার শেষ কথাটাতে আকাশ পাতাল কাঁপিয়ে একটা ধমক দিয়ে বলল, জাস্ট স্টপ, চলুন আমার সাথে, আমি আছি, এতটুকু করতেই হবে, চলুন। প্রেরণাকে আর কিছু বলতে না দিয়ে ইহান গাড়ির দিকে যেতে নেয়। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে প্রেরণাকে হঠাৎ খুব বিচলিত লাগলো। দৌড়ে গিয়ে আটকালো ইহানের পথ। ইহান পাশ কাটিয়ে এগোতে লাগলো, আর প্রেরণা ওর পেছন পেছন পায়ে পা মিলিয়ে ছুটে বলছে, প্লিজ বাদ দিন, এসব করে কি লাভ হবে? প্লিজ, এসব আমি বহু আগে থেকেই সামলাই, থামুন তো ইহান। নিচতলায় সাদে আহ্লাদের বারান্দা থেকে প্রেরণার স্টাফ এবং কাস্টমার, আর দোতলা বারান্দা থেকে ইহানের ছেলেগুলো দৃশ্যটা দেখছে চুপচাপ দাঁড়িয়ে। প্রেরণা ইহানকে অতিক্রম করে আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা রাগ দেখিয়ে বলে, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি বুঝবো কি করা উচিত আর কি না করা উচিত। ইহানের কানে যেন প্রেরণার কোনো কথাই ঢুকছে না। আবারও পাশ কাটে ইহান গাড়ির দরজায় হাত দেবে, তখন প্রেরণা কাজ করে বসলো। ইহানকে থামানোর প্রচেষ্টায় হতবুদ্ধি ওর পিঠের কাছের পাঞ্জাবি টেনে ধরলো ডান হাতে। থমকালো ইহান, আটকে গেল ওর পা। বুকের মধ্যে জ্বলতে থাকা লাভা যেন একটু ক্ষান্ত হলো। বিরতি নিল দুদণ্ড। অনুভব করলো যে হাতে ভদ্রমহিলা তাকে আটকেছে, ভদ্রমহিলা সেই হাতটাই কাঁপছে।
কিছু পল থা হয়ে দাঁড়িয়ে থেকে ইহান ঘুরল। এবার ঘুরে ইহান প্রচন্ড ধাক্কা খেলো। চেয়ে চেয়ে দেখলো তার সামনে এখন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকার শান্ত প্রেরণা নেই। দাঁড়িয়ে আছে ক্রন্দনরত ভঙ্গুর এক মেয়ে। ইহান তাকিয়ে রয় শুধু, কিচ্ছুটি বলে না। বলে ওঠে প্রেরণা। এতক্ষণে জমিয়ে রাখা হতাশা নোনা জল হয়ে বেরিয়ে এলো। না চাইতেও ধরা দিল ইহানের কাছে। আকুল হয়ে অনুরোধ করলো। ইহান নিস্পন্দ চোখে শুধু দেখেই যাচ্ছে প্রেরণাকে। প্রেরণা হাতটা সরিয়ে নিল নিজের, নামিয়ে নিল চোখ, তবে জায়গা থেকে নড়ল না। আবারও বলতে লাগলো, আমি ইউজ টু ইট। ইহান অনুভব করছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে খুব করে। অনুভব করছে আগাগোড়া প্রেরণাকে। বিগত দিনগুলোতে ইহানের অন্তপুরে চলতে থাকা দোলাচল, যার সমাধান কেউ দিতে পারেনি ইহানকে। ভদ্রমহিলার চোখের নোনা জল ইহানের সেই দোলাচলের সমাধান দিল। ইহান পেল তার উত্তর, সত্যিই পেল। মুহূর্ত কাটে। ইহান বেশ সময় নিয়ে শান্ত হয়ে বলে, গাড়িতে উঠুন। কেন? বাড়িতে পৌঁছে দেবে আপনাকে। প্রেরণা একটু বিশ্রাম চাচ্ছিল, অমত করলো না ইহানের প্রস্তাবে। ভেতরটা ছটফট করছে যদিও, তবে আর বেশি প্রকাশ করলো না নিজের এলোমেলো ব্যক্তিত্ব এই মানুষটার সামনে। কি লাভ? মানুষটাকে সে বুঝে ফেলেছে আগাগোড়া। একে উস্কে দিতে চায় না প্রেরণা, কোনো কারণ দিতেও চায় না প্রেরণা। গাড়িতে চুপচাপ বসে রইল প্রেরণা। ইহান যার পর্নায় গম্ভীর, কোনো কথাই বলছে না সে। প্রেরণা চোখ মুছে উসকুস করলো কিছুক্ষণ, অতঃপর নিচু গলায় বলল, আপনি জিহাদুল ভাইকে বা তার ওয়াইফকে কিছু বলবেন না প্লিজ, অনুরোধ আমার। ইহান জবাব দিল না। গাড়ির গতি বাড়িয়ে একটানে ইহান অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে প্রেরণাকে নামিয়ে দিয়ে কিছু না বলেই গাড়ি ঘোরালো। প্রেরণা শূন্য দৃষ্টিতে দেখতে থাকলো রাস্তার ধুলো। ইহান তাজওয়ান মির্জার গাড়ি যা উড়িয়ে দিয়ে গেল। অনিয়ন্ত্রিত গতিতে ইহানের গাড়ি শান্তিনীরের সামনে এসে থামলো দুপুর 1টা নাগাদ। বাড়ির দারোয়ান সুরুজ আজ ভীষণ অবাক। ইহান তাজওয়ান মির্জা কখনোই ভাবে রাফ ড্রাইভিং করে না। তাড়াহুড়ো করে গেট খুলে দিল সে। ইহান নামলো মুখ চোখ গম্ভীর করে। কোনো মতে গাড়িটাকে পার্ক করে লম্বা কদমে রুদ্ধশ্বাসে অন্দরে ঢুকলো সে। বাড়ির বড়রা আজ 1টা নাগাদ খেতে বসে। কেউ কেউ খাবার টেবিলে বসেছে। সামিন, ইলহাম, আলো, ঋতু, প্রণমিয়ার পরি। ইহানকে তখন দেখে সবাই অবাক হলো ভীষণ। ইলহাম বলল, তুই এখানে কেন? আজ তো ইসির বাসায় খাওয়ার কথা তো। ইহান জবাব না দিয়ে এগুলো। ওর জলদগম্ভীর মূর্তি দেখে সবার চোখে বিস্ময় খেলে যায়। ঋতু উঠে দাঁড়ায় ছেলের দুশ্চিন্তায়। সামিন তখন বলে ওঠে, বেশ, হাত ধুয়ে খেতে আসো, তোমার সাথে কথা আছে মেহেকের বিষয়টি নিয়ে। ইহান তখনও কিছুই বলে না। আরো 2 কদম এগিয়ে স্থির হয়ে দাঁড়ায় বাবা চাচার সামনে। সবাই ওকে চোখ বড় বড় করে দেখছে। ইহান দম ফেলল। মুখভঙ্গি পাল্টে গেল নিমিষেই। নিচু স্বর, তবে খুব দৃঢ়তা নিয়ে এবার স্পষ্ট করে বলল, পাপা, বড় বাবা, আমি প্রেরণাকে বিয়ে করতে যাচ্ছি এবং এটাই আমার বিয়ে নিয়ে সিদ্ধান্ত এবং এটাই সবকিছু, এটাই। প্রণমী খাচ্ছিল। ওর প্লেটে কাটা বেছে মাছ রাখছিল আলো। দুজনের হাত একসাথে থামলো এবং একসাথে উঠে দাঁড়ালো দুজন। বাড়ির বাকি সবাই তখনও বেশ স্বাভাবিক। একই অবস্থা ঋতুর ক্ষেত্রেও। নিস্পন্দ চোখে তাকিয়ে আছে বড় ছেলের মুখের দিকে। তার হাতে ডালের বাটি, ওটা ধরেই দাঁড়িয়ে আছে। কথা বলে উঠল আলো। বিস্ময়ের দৃষ্টি মেলে তাকে ইহানকে বলল, প্রেরণাকে বিয়ে করতে চাস মানে? কোন প্রেরণা? আমাদের প্রেরণা? প্রণমী চমকে উঠে হাত চেপে ধরে নিজের অন্যায়। মেয়েটা পরবর্তী ঝামেলার বিশ্রী একটা ঘ্রাণ পেল। তৎক্ষণাৎ বুকটা কেঁপে উঠল মৃদু। ইরফান মির্জা কোথায়? সে কি আজ দেরি করে আসবে? ওই মুহূর্তে শুধু ইরফানের কথাই মনে পড়ছিল প্রণমীর। ইহান আলোর কথায় ম্লান হাসলো, জবাবে বলল, জি, তোমাদের প্রেরণা বড় মা। নিঃশব্দে একটা বজ্রপাত হলো। সবাই টের পেল। বজ্রপাতটার এতটাই প্রভাব যে সামিন, ইয়াসার মির্জার, ইলহাম মির্জা এটো হাতে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। পরি তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল। লাঞ্চ সেরে চেম্বারে ছুটবে তাই। গলায় খাবার আটকে কাশতে লাগলো অনবরত। প্রত্যেকের মুখভঙ্গি পাল্টেছে, শুধু পাল্টায়নি ঋতুর। তখনও নির্বাক হয়ে বড় ছেলেকে দেখছে। ফ্ল্যাটে ঢুকে প্রেরণা তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে জল ছেটালো। শুদ্ধ মাকে দেখতে পেয়ে ঢোক গিলল ঘাবড়ে যাওয়া মুখে। বাচ্চাটা জানে আজ মায়ের বেলা 3টায় ফেরার কথা রেস্তোরাঁ থেকে, তবে এত তাড়াতাড়ি ফিরল কেন? শুদ্ধর পড়া ধরবে না তো এখন? কিন্তু শুদ্ধ তো সবটা রেডি করেনি। মিস জেনি ঘুমিয়ে পড়েছে দেখে গেম খেলেছে কম্পিউটারে। প্রেরণা ছেলেকে ডাকলো না। মুখ হাত ধুয়ে শুরুতেই ঘরের দরজাটা লাগিয়ে দিল ধাপ করে। আপু ঠিক আছো? শরীর খারাপ? ভেতর থেকে নিস্তেজ মলিন স্বর ভেসে আসে প্রেরণার। কান্না চেপে রেখেছে, থেমে থেমে বলছে, একটু মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমাবো আমি। শুধু কি প্লিজ খাইয়ে দাও ইনু, আমাকে রাতের আগে ডাকবে না। ঝনঝন করে ডালের বাটি পড়ল ফ্লোরে। পরপর পড়ল 2টো গ্লাস এবং শেষে পড়ল ভাজার রূপচাঁদা মাছের ট্রেটা। হাঁপাচ্ছে ঋতু। বাড়ির সবাই যেন নীরব দর্শক হলো। সামিন, ইলহাম তখনও 2টো শব্দ উচ্চারণ করেনি। ইহান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে।
ঋতু কিছু সময় হাঁপিয়ে এবার রান্নাঘরে গিয়ে অহেতুক ভাঙচুর করা শুরু করে দেয়। আজকে এসে কাউকে মানল না, না স্বামী না ভাসুর। নিজের মনের জ্বলুনি কমানোর সর্বোচ্চ প্রচেষ্টায় সে। বাড়াবাড়ি যখন শুরু হয় তখন আলো আর পড়ে গিয়ে কিচেন থেকে টেনে বের করে ঋতুকে। ঋতু শরীর কাঁপছে। আলো উৎকণ্ঠা নিয়ে বলল, অসুস্থ হয়ে পড়বি তুই, একটু থাম। প্রণমীর কান্না পাচ্ছে। চুপচাপ চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা ব্যতীত তার কিছু করার নেই যে। হঠাৎ আবারও কেঁপে উঠল সে যখন তার শাশুড়ি চেঁচালো, কি থামবো আমি? ও কি বললে শুনলে না? পাগল হয়েছে ও? ওর মাথা গেছে? এই তোমরা ওকে জবাব দিতে বলছো না কেন? ইহান তখনও চুপ। নীরবতা ভাঙল সামিন। অপ্রস্তুত ভাব কাটিয়ে হতভম্ব গলাতে জানতে চাইল ইহানের কাছে, নিশ্চয়ই মজা করছো না? সেটা বুঝেই জানতে চাইছি। প্রেরণা তোমাকে চায় নাকি একতরফা? ইহান আবারও মাকে দেখলো। মায়ের চোখ লাল। ইহান ঘুরে বাবাকেও দেখলো। ইলহাম বসে পড়েছে চুপচাপ। চোখ নামিয়ে নিয়ে ইহান সাবেক দৃঢ় গলায় সামিনকে বলে, একতরফা না, সম্ভবত উনি, খুব সম্ভবত আমি ভুল নই। আমি তোমাদের অনুমতি নিয়ে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছি। ঋতু চেঁচিয়ে উঠল, আর একটা কথা বললে খুব খারাপ হবে ইহান। এক্ষুনি যা, নয়তো চর খাবি আমার হাতে। আলো ঋতুকে ঘুরিয়ে নিল। এমন কেন করছিস? হ্যাঁ, বিষয়টা আমাদের সবার হজম করতে কষ্ট হচ্ছে, তবে এটা তো এত উত্তেজিত হবার বিষয় নয়। তুই থাম, কথা বলতে দে আমাদের। ঋতু বড়জাকে বলল, উত্তেজিত হওয়ার বিষয় নয়। এক বাচ্চার মাকে পছন্দ করে বসে আছে তোমার ছেলে, তোমার খুব শান্তি লাগছে? আলো বলল, শান্তির কথা পরে, তবে ইহান তো মারাত্মক অপরাধ করেনি যে ওর উপর এভাবে চেঁচাবি তুই? এত বড় ছেলেকে মারার কথা বলবি? ঋতু শ্বাস ফেললো তাচ্ছিল্য করে যাকে বলল, আমারটাই তোমাদের চোখে লাগে, তবে তুমি ইসির সাথে অমন করেছিলে কেন? যখন জানতে পেরেছিলে ইসির শাইমের সাথে রিলেশনে আছে, কেন ওকে জোর জবরদস্তি করেছিলে, থাপ্পড় মেরেছিলে? আলো চুপ হয়ে যায়। পরিপাশ থেকে অবাকের সুরে বলল, সাইম ভুয়া আর প্রেরণা এক হলো? সাইম ভুয়ার বাড়িতে গেলে ইসির জান থাকতো। ঋতুর গা কপুনি থামছেই না। পরির উপর চেঁচালো, এই তোর জ্ঞানী কথা রাখ। আমার ছেলের ব্যাপারে আমি 100 বার বাড়াবাড়ি করব। এই ইহানের পাপা, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কিছু বলবেন না? ইলহাম মির্জা চোখ তুলে ছেলেকে দেখলো। মলিন মুখটা ঘুরিয়ে স্ত্রীকেও দেখলো। পরপর ছেলেকে বলল, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছো? বাবা, দিনের পর দিন ভেবেছি, সিদ্ধান্তটা কিছুক্ষণ আগে নিয়েছি। মৃদু শ্বাস ফেলে ইলহাম মির্জা ছেলের মুখটা দেখতে দেখতে, এই তার ছেলে, সচ্চরিত্রের স্বচ্ছ সুপুরুষ। তার মতো যুবক বয়সের পাপ আর সব বদগুণ থেকে দূরে থেকেছে। ভীষণ মেধাবী, একাডেমিক জীবনে পরিশ্রমী থেকে কত মেডেল পেয়েছে। সদ্য আর্মিতে যোগদান করে সাহসিকতার জন্য মেডেল পেয়েছে। তারপর গিয়েছিল শান্তিরক্ষা মিশনে, ফিরেছে আধমরা হয়ে। ইলহাম ভাবেও নি তার ছেলে বাঁচবে। আল্লাহর দয়ায় পেয়েছে ছেলেকে। তারপর সুস্থ হতে না হতে প্রেমিকার থেকে চূড়ান্ত প্রতারিত হবার শোক পেয়েছে। এই সেই ছেলে যে দিনে দিনে দুঃসহ দিনগুলো উতরে গিয়ে নিজের জীবনে মনোযোগী হয়েছে। এখন ছেলে নিজের মনের ইচ্ছেতে কাউকে জীবনে আনতে চাইলে তার কিছু করার আছে? নেই তো। বলে না কিছুই ইলহাম, শুধু তাকিয়ে রয়। বলে সামিন, ছেলেকে দেখে মনে হচ্ছে এই ছেলে এই ব্যাপারে অটল থাকবে। তাকে স্বল্প সময় একটা সিদ্ধান্তে আসতে হবে। এক পলক ঋতুর দিকে তাকিয়ে সামিন ইহানকে বলল, তোমার জীবনের পছন্দ। আমরা জানি তুমি ভাই বোনদের মতো অবুঝ নও, তাই সবটা তোমার উপর ছাড়া হলো। ঋতুর সাথে সমঝোতা করে সিদ্ধান্ত নিয়ে প্রেরণার কাছে যাও। আমরা বড়রা আলাদা কথা বলি। তুমিও প্রেরণার থেকে অনুমতি আনো, যদিও সব হবে তোমার ইচ্ছেতেই। ঋতু ভাসুরের সামনে এসে দাঁড়ায়, কেঁদে দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।